প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আকাশ, দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ আলোচনা করব রাজনীতির গতিপথ ও সংস্কার নিয়ে। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। দুজনকে স্বাগত জানাচ্ছি। আবু হেনা রাজ্জাকি, এই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঘটনা যেটা, সেটা হচ্ছে লন্ডন বৈঠক, ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার মধ্যে যে বৈঠক, সেই বৈঠক পরবর্তী রাজনীতিতে বাংলাদেশের কি পরিবর্তন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবং দীপ্ত টিভির দর্শক শ্রোতা। মানে এই যে লন্ডনের যে কথাটা আপনি বললেন, যখন ইউনূস সাহেব লন্ডন যাচ্ছে তার আগেই বোধহয় বা যাওয়ার পর আগেই এখানেই কথা হয়েছিল, বিএনপির যারা এখানে ছিলেন, যে বিশেষ করে মহাসচিব, উনিও বলছেন এটা হতে পারে রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। তো রাজনীতির টার্নিং পয়েন্টটা কীভাবে? তার আগে যদি আমরা ঢাকায় থাকি, ঢাকায় যে বিএনপির যারা প্রতিনিধি ছিল, কারণ বিএনপি বলতে যা বোঝায় তাদের চেয়ারম্যান যিনি, উনি আছেন লন্ডনে, বাকি সবই তো ঢাকায় আছে, ঢাকা তথা বাংলাদেশ। তো এখানে যে স্লোগানটা ছিল যে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচনটা চায়, এবং সেটা তখন তারেক জিয়া সাহেব কিন্তু একই কথা বলছে। পাশাপাশি আমার এখানকার যে সেনাপ্রধান, উনিও বলছেন যে এই 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া সম্ভব। তাহলে ডিসেম্বরের ব্যাপারে একটা স্থির জায়গায় মোটামুটি ছিল। তার পাশাপাশি ইউনূস সাহেব লন্ডনে যাওয়ার ঠিক ঈদের বোধহয় 2 দিন আগে, আমার তারিখটা খেয়াল নেই, উনি একটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে। সেখানে কিন্তু উনি নির্বাচনের তারিখ দিয়ে দিলেন, সেটা কি মধ্য এপ্রিলের প্রথমার্ধে। তারপর যখন উনি লন্ডন গেলেন, লন্ডন অন্যান্য বিষয় এখন বাদ, কার সাথে দেখা হইল না হইল ওগুলো আমাদের প্রসঙ্গ না, বাট তারেক জিয়া সাহেবের সাথে যখন দেখা হইল, তার আগে ঢাকায় কি ছিল? 2 জন ছাত্র উপদেষ্টা এবং 1 জন খলিলুর রহমান, এদের পদত্যাগ দাবি করেছিল এখানে বসে, এবং সে জোরালোভাবে, ওই 2 জন ছাত্র থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না, আর তারটা কোনো প্রসঙ্গ উল্লেখ না করলেও তাকে পদত্যাগ চাইছে। ঠিক আমরা যখন লন্ডনে দেখতে গেল, আমরা ভিডিও ফুটেজটা সবাই দেখছেন, যে তারেক জিয়া সাহেব যখন হোটেলে আসলো, নামলো, তাকে রিসিভ করলেন কিন্তু খলিলুর রহমান। যেই খলিলুর রহমানকে বিএনপি ঢাকা পদত্যাগ চাইল, বিএনপি লন্ডনকে রিসিভ করলো সেই খলিলুর রহমান। এটা যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সিম্পল হিসাব করেন ডিপ্লোম্যাটিক কায়দায়, তাহলে এটাকে এন্ডোর্স করা হইল, 1 নম্বর। 2 নম্বর, আপনি দেখবেন যে তারেক জিয়া সাহেব হেঁটে হেঁটে আসছিলেন, যখন রুমের লবি দিয়ে হাইটেল রুমের ভিতরে যাচ্ছেন, ইউনূস সাহেব কিন্তু কোথাও বসা ছিলেন না, উনিও হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন। তার মানে হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাষায় যেটা বলে যে তুমি আমার দিকে এগিয়ে আসতেছো, আমিও তোমার দিকে এগিয়ে আসতেছি, এটা হলো ডিপ্লোম্যাটিক ভাষা। তার মানে তুমি আমার জন্য করলে আমি তোমার জন্য করব। তারপরে যদি আপনি আলোচনাটা করেন, 2টা পার্ট, একটা এক্সটার্নাল পার্ট, একটা ইন্টারনাল পার্ট। ইন্টারনাল পার্ট কিন্তু আমরা জানি না। এক্সটার্নাল পার্টের যে আলোচনা, সেখানেও কিন্তু খলিলুর রহমান সাহেব ছিলেন, এবং ঢাকা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও ছিলেন। তারপরে এই এক্সটার্নাল যে কথাবার্তাগুলো হইল, সেখান থেকে মোটামুটি সিদ্ধান্ত এসে দাঁড়াইলো ফেব্রুয়ারির দিকে নির্বাচন হবে, এবং হিসাব নিকাশ করে দাঁড়াইলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। যদি আপনি সেটাকে ধরেন, তাহলে আমার বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন, যে টার্মোয়েল সিচুয়েশন, তার ভিতরে এইটা ছিল একটা রাজনৈতিক মেজর অপারেশন। এখন সেই মেজর অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। প্রথম কথা বললেনি, যে কোনো একটা অপারেশনের পরে কিন্তু আপনাকে ইনসেন্টিভ, মানে একটা ইনসেন্টিভ কেয়ার ইউনিটে রাখে। যদি সময় মতো ঘাটা শুকিয়ে যায়, তাহলে কিন্তু মনে করেন এটা কি হইল, যে সাকসেসফুল। আর যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, তাহলে কিন্তু ভয়ানক। আপনারা যে জানেন যে অপারেশনের পরে যদি ইনফেকশন হয়, সেটা ভয়াবহ। মানে এখন কি রাজনীতি পোস্ট অপারেটিভ ইয়েতে আছে? আমি তাই মনে করি যে অন্তত আপনাকে 2 উইকস টাইম দিতে হবে। কিন্তু তারপরে ইমিডিয়েটলি আমরা যে এফেক্টটা দেখলাম, সেটা হলো, দেখেন লন্ডন বা বিএনপি ঢাকা, এখানে কতগুলো পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে আমরা যেমন ইউনূস বা চ্যানেল খুললেই খুব নেগেটিভলি কথা বলা হইতো সরকারের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে কথা বলাটাকে আমি ডিসলাইক করছি না, কিন্তু যেভাবে অযৌক্তিকভাবেও বলে, সেটা কিন্তু একটু থেমে গেছে, নাম্বার 1। নাম্বার 2, একটা জিনিস ফেল করলো এখানে, যে ডিসেম্বরে যেখানে স্থির থাকার কথা, সেখান থেকে কিন্তু সরে আসতে হয়েছে
বিএনপিকে সরে যেতে হয়েছে। পাশাপাশি ইউনূস সাহেব এবং তারেক জিয়া সাহেবের বৈঠকে দুইজন শক্তিশালী হয়েছে। যদি বলেন কিভাবে, আমি যেটা দেখেছি ঢাকায় যেভাবে চলতেছিল বিএনপির বক্তব্য ডিসেম্বর ইস্যু নিয়ে, পদত্যাগ নিয়ে, সেখান থেকে ওখানে যখন সিচুয়েশনটা চেঞ্জ হওয়ার পর এখানে যখন কথাবার্তা পরিবর্তন হয়ে গেল, এবং আমার কাছে মনে হয়েছে তারেক জিয়া সাহেব তার বিএনপির যে নেতৃত্বটার অলমোস্ট 90% ফেরত পেয়েছেন বলে আমার কাছে মনে হয়, যেখানে আমাদের একটু ডাউট ছিল। বক্তব্য দুই ধরনের। আর ইউনূস সাহেব দেখা করতে গেছিলেন আমার কাছে মনে হয় টালি করতে, যে বিএনপি ঢাকা এবং লন্ডন ঢাকা অ্যাকচুয়ালি কী বলে, আমরা কিন্তু পার্থক্য ফাইনালি পেয়েছি। সেটা উদ্ধার করাও ছিল ইউনূস সাহেবের কাজ। আবার ইউনূস সাহেব শক্তিশালী কীভাবে হইলেন? তারেক জিয়া সাহেব শক্তিশালী হলেন ওইভাবে, ইউনূস সাহেব শক্তিশালী হয়েছেন এইভাবে যে তার যেহেতু কোনো রাজনৈতিক দল নাই, সে যেহেতু অনির্বাচিত বলে, যদিও আমরা গ্রহণযোগ্য সরকার বলি, সাংবিধানিকভাবে বৈধ সরকার বলি, কিন্তু তার একটা শক্ত ভিত্তি দরকার। সেখানে এই যে তারেক জিয়া সাহেবের সাথে বক্তব্যের পর এখানে যে পরিস্থিতিটা, ঢাকা বিএনপির যে চেঞ্জটা আমি দেখলাম, তাতে ইউনূস সাহেবের ফেভারে সিচুয়েশনটা চলমান। পাশাপাশি যদি অন্যান্য রাজনৈতিক দল ধরেন যারা এর পরের বিএনপির পরের যে দলটা, তারা কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে সরকারকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাহলে এই ইউনূস সাহেব এই মুহূর্তে লন্ডন বিএনপির নেতৃত্বে এখানে যে পরিস্থিতিটা উনি পাইলেন, প্লাস এনসিপি যদি বলি তার ফেভার করে, অন্য বড় দল জামাত, সেই হিসাবে ইউনূস সাহেবেরও একটা আপাতত এই মহলে, রাজনৈতিক মহলে একটা শক্তিশালী ভিত্তি এই মুহূর্তে তৈরি হয়েছে বলে মনে করেন। আচ্ছা, ঠিক আছে। রেজাউল করিম রনি, আপনি কি মনে করেন? আবু হানা রাজ্জাকি বলছেন যে লন্ডনে আসলে রাজনীতি একটা মেজর অপারেশন হয়েছে, এখন পোস্ট অপারেটিভ কেয়ারে আছে। আপনার ব্যাখ্যা কেন? ধন্যবাদ। বিশেষ করে লন্ডন বৈঠকের পরে বাংলাদেশের রাজনীতির যে কি পরিবর্তন আসলো? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। লন্ডন বৈঠকে এটা নানা রকম আলোচনা হয়েছে, অনেক দিক উনি একটা ব্যাখ্যা করলেন, আরও অনেক ধরনের ব্যাখ্যা আমি শুনছি। এখানে যে জিনিসটা উনি যেখানে শেষ করলেন সেখান থেকে আমি যদি শুরু করি, এখানে তারেক রহমান এই প্রথম একটা ভূমিকায় আসলেন। এই প্রথম ভূমিকায় আসলেন মানে হলো জাতীয় রাজনীতিতে প্রথম ইনিংস শুরু করলেন উনি। এর আগে উনি তো বিএনপির নেতৃত্বে মানে ধরেন নেতা হিসাবে রাজনীতি শুরু করলেন, বিএনপির হয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটির মধ্যে ছিলেন, এবং লম্বা সময় ধরে তো বিদেশে থাকার অবস্থাতেই উনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যেই দল গোছানো, দল ঠিক রাখা, দলকে সংগঠিত রাখা, এগুলি করতে করতেই গেছে। মানে বিএনপির নেতা হিসেবে উনি দলের মধ্যে নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার ওনার কিছু নাই, উনি বিএনপির নেতা হিসেবেই ছিলেন। কিন্তু লন্ডন বৈঠকে উনি জাতীয় নেতা হিসেবে অ্যাক্ট করলেন, এটা হলো প্রথম অ্যাক্ট। এটা শুধু বিএনপি বনাম ডক্টর ইউনূস বৈঠক এরকম না, সংকটটা ছিল ন্যাশনাল পলিটিক্যাল ক্রাইসিস, জাতীয় ক্রাইসিসে। ডেফিনেটলি উনি বিএনপির নেতা, বিএনপির নেতা কোনো ইয়া নাই, কিন্তু এই একটা, এটা বিএনপির নেতা হিসাবে একটা ছিল না, একটা ছিল পার্টিকুলারলি আপনার একটা জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার একটা সুবর্ণ সুযোগ ওনার সামনে আসেন, এবং সেই সুযোগটা উনি নিয়েছেন, পালন করেছেন, এবং সেই সুযোগের রেসপন্স জনগণের দিক থেকে কি, জনগণের দিক থেকে তো পজিটিভই মনে হচ্ছে এখনও পর্যন্ত। এবং এখানে আমি যে কথাটা বলি, ইলেকশন ফ্রম দ্য ভেরি বিগিনিং কোনো ইস্যু ছিল না, ইস্যু বানানো হয়েছে। অনেক সময় ইস্যু না থাকলে ইস্যু বানানো হয়। কেন? কারণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরের মাসেই, এই সত্ত্বেও আমি অনেকবার আলোচনা করছি, ইলেকশন কবে হবে এই সিদ্ধান্তটা রাজনৈতিক, এই কথা প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন, একাধিকবার নানা জায়গায় নানা ফোরামে বলছে উনি। ফলে তারপরেও ইলেকশন নিয়ে একটা কনফিউশন তৈরি করা, ইউনূস সাহেবকে 5 বছর 10 বছর রাখতে চাওয়ার মধ্য দিয়ে এখানে রাজনীতির আওয়ামী মডেল ফেরত আনার চেষ্টা করা, কারণ হাসিনাকেও 41 সাল পর্যন্ত রাখতে চেয়ে বলা হয়েছিল। ফলে এখানে আপনি দীর্ঘ লম্বা সময় ফ্যাসিবাদের কাঠামোর মধ্যে থাকার ফলে আপনার পুরা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো ধ্বংস হয়ে গেছে। এদেশে কোনো রাজনীতি নেই, এদেশে কোনো আপনার প্রাতিষ্ঠানিক গণতন্ত্র চর্চার কোনো সুযোগ নেই। সেখানে আপনি গণতান্ত্রিক উত্তরণের দিকে জাতিকে নিয়ে যাবেন, সেখানে ইলেকশন নিয়ে কথা বলতে হবে কেন? এটা ইলেকশন স্যার, আপনি আর কীভাবে যাবেন? কথা যেটা নিয়ে হইতে পারে, আপনি একটা বেটার ইলেকশন কিভাবে করবেন, ইলেকশনে যে মানুষ ভোট কেনাবেচা করে, এই সংস্কৃতি থেকে আপনি বের হবেন কিভাবে? ভোটাধিকার যে নাগরিকের পবিত্র অধিকার, এবং ইট ক্যান নট বি এক্সচেঞ্জেবল, 1000 কোটি টাকা দিয়েও যেটা বিক্রয়যোগ্য না, এটা যে আপনার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের একটা হাতিয়ার, এই জায়গায় নাগরিক বোধটাকে কীভাবে তৈরি করবেন, এগুলো হবে কাজের জায়গা, এগুলো নিয়ে কাজ করার কথা ছিল।
না, এগুলো কি লন্ডন বৈঠকে কোনো মানে আমি বলতে একটা করে আসতেছি আপনাকে, ফলে সেখানে আপনার ইলেকশনটাকে আপনি ইস্যু বানাই ফেলেন, ইলেকশনও না, পার্টিকুলার ইলেকশন ডেটটাকে, যেটা কোনো ইস্যু হওয়ারই কথা না। আপনি ইলেকশন দিবেনটা তো দিবেনটা কি, এই সরকার করবেটা কি? দীর্ঘদিন হাসিনা ভোটবিহীন নির্বাচনে যে সংস্কৃতি চালু করছিল তার পরিণতি আমরা দেখছি। তো ফলে ইলেকশন নিয়ে কথা বললে যেটা জরুরি কাজ, আপনি রাষ্ট্রের সমাজের নাগরিকদের গণতান্ত্রিক রূপান্তরের যে প্রক্রিয়ার দিকে বাংলাদেশের হাঁটার কথা 5 তারিখের পরে, সেখান থেকে আপনি নজর সরাই ফেলে এইবার আপনি চলে গেলেন কি একটা ক্যাওয়াটিক কন্ডিশনের মধ্যে, যে এই সরকার সাথে রাজনৈতিক দলগুলোর পার্টিকুলারলি বিএনপির যে একটা অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে। এটা কীভাবে তৈরি হয়েছে? আপনি প্রথমত 2-4টা জিনিস বলি। অভ্যুত্থানের বয়ানটাকে আপনি মনোপলি করার চেষ্টা করলেন, 71-এর বয়ানকে যেরকম আওয়ামী লীগ করার চেষ্টা করছে। আপনি অভ্যুত্থানের একক ক্রেডিট একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। আপনি 71-24 মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করলেন। আপনি নির্বাচন বিরোধিতাও আছেন, নির্বাচনেও আছেন। জানুয়ারি মাসে নির্বাচন হলেও খুশি, ডিসেম্বর হলেও খুশি, ফেব্রুয়ারিতেও আপত্তি নাই, মার্চে হলে ভালো হয়, এপ্রিলেও সমস্যা নাই, জুনেও আপত্তি নাই, সব জায়গায় আপনি আছেন। তো এটা তো কোনো আপনার ট্রাস্ট তৈরি করার মতো কন্ডিশন হইল না। তো সেদিক থেকে বিএনপি পার্টিকুলারলি বুঝতে চাচ্ছে যে এই গভর্নমেন্ট আসলে কারা চালায়। এই সরকার নির্দলীয় না, এই সরকার সর্বদলীয়, এবং বাংলাদেশে এখন কোনো বিরোধী দল নেই, সব হলো আধা সরকারি দল, কারণ সমস্ত দলের স্টেক এই সরকারের মধ্যে আছে। তো সেই জায়গার থেকে এই সরকারটাকে একটা এন্টি বিএনপি সরকার হিসেবে চালু করা, এবং বিএনপি একটা চাঁদাবাজ সর্বস্ব দল, আর কোনো কিছু নাই বিএনপির মধ্যে চাঁদাবাজ ছাড়া, এবং এনসিপি হইল আপনার দুর্নীতিবাজ, জামাত হইল 71-এর যুদ্ধ অপরাধী, ভালোকে এনজিও প্রজাতন্ত্রী। এই যে হামিদ কারজাই মডেলের দিকে রাজনীতিকে নিয়ে যাওয়া ডেঞ্জারাস ফেনোমেনা। বিএনপির 1000 সমস্যা আছে, এটা আমরা জানি। এরা যে বলছে রাজনীতিকে এদিকে নিয়ে যাওয়া, হ্যাঁ, এখন এইটাকে জেনে বুঝে কি বিএনপি ফাঁদে পা দিয়েছিল? বিএনপি ফাঁদে পা দিবে কোথা থেকে? বিএনপি তো এইটা আটকানোর জন্যই, তাহলে ডিসেম্বরের নির্বাচন কেন চেয়েছিল? এটা আটকানোর জন্যই তারা ইলেকশন প্রসেসটাকে আগায় নিতে চাইছিল। যদি ট্রাস্টের সম্পর্কটা অটুট রাখা যাইতো, তাহলে ইলেকশন কবে হবে এটা ইস্যুই হওয়ার কথা না। এখানে ইস্যু হবে একটা প্রপার ইলেকশন কিভাবে করব আমরা সবাই মিলে, সেক্ষেত্রে পলিটিক্যাল দলগুলো কিভাবে সহযোগিতা করবে, এটা হবে। হলো না কেন? সেটা হলো না, কারণ হলো আপনি তো 5 বছর 10 বছর সাইড লাইনে চলে গেলেন। কারা চাইলো সেটা তো আপনার ফেসবুক গ্রুপে কেউ দু একজন বললো বলে কি সরকারের ফেসবুক গ্রুপ না, এটা তো আপনি এন্টারটেইন করলেন সরকারের ভিতর থেকে। সরকারের দেখেন, এই ক্যাবিনেটের মধ্যে আপনার ডক্টর ইউনূসের ব্যাপারে কারো কোনো অনাস্থা নাই। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে চায়, এটা একটা পাগলও বিশ্বাস করে না। কিন্তু সবাই যে একই রকম এই ব্যাপারে তো আপনি নিশ্চয় দিতে পারবেন না, সবার একই রকম মনোভাবে এই কথা তো আপনি বলতে পারবেন না, এবং সে প্রমাণ তো দেখা গেছে। আমি বলি আপনার মিসট্রাস্ট বা অবিশ্বাস, দেখেন অবিশ্বাস থেকে তৈরি হয়, ট্রাস্ট এই শেষ করে 1 সেকেন্ডে, ট্রাস্ট খুব গুরুত্বপূর্ণ। ট্রাস্ট তৈরি হয় ট্রান্সপারেন্সি থেকে। তাহলে সরকারের পুরো ক্যাবিনেটের মধ্যে ট্রান্সপারেন্সির ঘাটতি ছিল, যে কারণে পলিটিক্যাল পার্টিগুলো এই ট্রাস্ট রাখতে পারে নাই। এবং লন্ডন বৈঠকে কেন আমি ন্যাশনালি অ্যাক্ট করা বললাম, এই প্রথম তারেক রহমান ন্যাশনালি অ্যাক্ট করলেন, কারণ এই যে অবিশ্বাসের সংস্কৃতি চালু হয়েছিল, এইটা গোটা রাজনীতি, রাষ্ট্র এবং আমাদের সার্বভৌমত্বকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিত। সেক্ষেত্রে উনি বিএনপির এজেন্ডার বাইরে গিয়ে একটা ন্যাশনাল লিডার হিসাবে অ্যাক্ট করলেন। এখন বিএনপি কিভাবে আগামী দিনে ভূমিকা পালন করবে, এটা শুধুমাত্র জনগণ তাকে নির্বাচনে কিভাবে তার পাশে দাঁড়ায় বা তাকে কিভাবে মূল্যায়ন করে তার উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে যে একটা জাতীয় ঐক্যমত দরকার, এখানে যে একটা ইউনিটি দরকার, এখানে যে একটা ঐক্য দরকার, সেই ঐক্যটা যে আপনার সাকসেসফুলি তারেক রহমান লিড দিলেন, সেইটা আমি এই জন্যই বলতেছি, এখানে জাতীয় রাজনীতিতে বিএনপি লিডার হিসাবে তো আছেন উনি, এর বাইরে ন্যাশনাল পলিটিক্স এরকম একটা ক্যাওয়াটিক সিচুয়েশনে প্রথম উনি অ্যাক্ট করলেন, যেটার মধ্যে দিয়ে একটা নতুন রাজনৈতিক ক্যারিয়ারের ওনার সূচনা। আপনার কাছে আমি পরবর্তীতে যখন ফিরবো, আপনি যেটা বলার চেষ্টা করলেন, যে আমি যতটা বুঝলাম যে এই যে উনি যে ট্রাস্টের যে ঘাটতি ছিল, এই লন্ডন বৈঠকের মাধ্যমে সেই ট্রাস্ট থেকে মানে আস্থা খানিকটা উদ্ধার হয়েছে, পুনরুদ্ধার হয়েছে। এখন পুনরুদ্ধার হয়েছে, এটা আমি সরাসরি উত্তর দিয়ে দিই এখনই। আস্থা পুনরুদ্ধার হয়েছে, উদ্ধার হওয়ার মধ্যে দিয়ে সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত, এবং আস্থা লন্ডন বৈঠকের আগেই সিদ্ধান্ত এটা হয়েছে। তো যখন বেগম খালেদা জিয়া ইন্টারভেন করলেন এবং উনি বললেন যে বিএনপির সাথে যদি এই সরকারের কোনো সমস্যা থাকে সেটা আলোচনার মাধ্যমে, নট আন্দোলনের মাধ্যমে। এবং আপনি 15 বছরের সংস্কৃতি ছিল
সরকারের সাথে মারামারি বাইরাবাড়ি সংস্কৃতি। হ্যাঁ, আপনি মানি না, আচ্ছা আন্দোলন করেন, হ্যাঁ এবার পুলিশ দিয়ে পিটান। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিটা কী হবে? ডায়লগ, আপনি আলাপ করবেন, আপনার দ্বিমত আছে, আপনি ঐক্যমতে পৌঁছাইতে চেষ্টা করবেন, আলোচনায় বসবেন। ফলে আলোচনায় বসার যে সংস্কৃতি, এটা তো 5 তারিখের পরের সংস্কৃতি, এবং সেই সংস্কৃতির একটা শুভ সূচনা আমরা লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে দেখলাম। ফলে এইটা শুধু বিএনপির ক্ষেত্রে না, এটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা কালচার আকারে অ্যাডাপ্ট করার ব্যাপার আছে। আবহানা রাজ্জাকি, আমরা যেটা আলোচনা করছিলাম যে লন্ডন বৈঠকের পর বাংলাদেশে রাজনীতিতে কি পরিবর্তন আসলো, আমরা এইটা তো বুঝতে পেরেছি যে বিএনপি অন্তর্বর্তী সরকারের সাথে যে কোনো কারণে অনাস্থা হোক বা একটু দূরত্ব ছিল, সেই জায়গাটা কমিয়ে এনে সরকারের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে আসার কথা। কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা যে এখন সাংবিধানিক কাউন্সিল নিয়ে যে ঐক্যমত্য কমিশনে যে বৈঠক হচ্ছে, বা 2 দিন ধরে হচ্ছে বৈঠক, সেখানে সব দল সব কিছুতে একমত হবে, কেউ সেটা প্রত্যাশা করে না। কিন্তু জুলাই আন্দোলনের তো একটা অন্যতম ইয়ে ছিল যে ক্ষমতার যে ভারসাম্য, বা এই যে যাতে নতুন করে কোনো নতুন ফ্যাসিস্ট সরকার তৈরি না হয়, তার জন্য যে সংবিধান সংস্কারের যে বিষয়, সেই ক্ষেত্রে সাংবিধানিক কাউন্সিলের প্রসঙ্গ আসছিল। কারণ বিএনপি তো একটা বড় দল, যারা সামনে ক্ষমতায় আসবে বলে মনে করা হয় নির্বাচনের মাধ্যমে, কিন্তু তারা তো এই অনেক আপত্তি দিচ্ছে। তাদের অবস্থানকে আপনি কিভাবে দেখেন? আপনাকে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বিগত যে দিনগুলোতে দেখেছি, যে যখন সরকার ক্ষমতায় ছিল, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমাদের কয়েকটা নির্বাচন হয়েছে। যদি আপনি ধরেন 91, তারপরে 96, তারপরে 2001, এই 3টা নির্বাচনকে আমি ব্যক্তিগতভাবে সুন্দর নির্বাচন বলে মূল্যায়ন করি। আর 2008-এর যেটা, সেটা আমি এখন আলোচনা করে লাভ নেই, বাট সেখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। কেন? যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে, নিশ্চয়ই সে ক্ষমতায় আর আসবে না। ভেরি সিম্পল লজিক। বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, সুতরাং ক্ষমতায় তাকে আর আনা যাবে না, জানলে আমার তো নির্বাচনে যেতে হবে। সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু বাংলাদেশে যে যখন ক্ষমতায় ছিল, তারা সবসময় চিন্তা করছে পরবর্তীকালে ক্ষমতাটা কীভাবে ধরে রাখি। ইতিমধ্যে শব্দ আসছে যে জনগণের ম্যান্ডেট পেলে আমরা 30 বছর ক্ষমতায় থাকবো। ইউ ক্যানট এনশিওর ইট যে আপনি ম্যান্ডেট পাবেন কি পাবেন না। আমি বিরোধিতা করছি না, বাট আপনি এটা কিভাবে বলেন? এটা বললে তো প্রশ্ন আসে। তারপরে এখনও অনেক অ্যাক্টিভিটিস আমাদের সমাজে চলতেছে, যেটা নিয়ে আমরা কিন্তু ধারণা করতে পারতেছি কোন দলের কি অ্যাক্টিভিটিস। এটা তো আমাদের দৃশ্যমান, কোন দল কোথায় খণ্ড খণ্ডভাবে কি করছে, সব দলেরটাই আমাদের কাছে। সুতরাং এটা যে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, এই যে লম্বা 10 মাস সময় কিন্তু বিশাল এইরকম সিচুয়েশনে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন, তাহলে আপনার অনেক চিন্তাভাবনার বিষয় এখানে আছে। তার ফাঁকে আমি ওনার কয়েকটা কথার জবাব দিচ্ছি। একটা কথা আছে যে এই যে 5 বছরের নির্বাচন, মানে ইউনূস স্যার থাকুক, এটা কিন্তু XYZ ইউটিউবে বলে। এটা যদি কারা লুফে নেয় এবং এটাকে ধরে কারা বলতেছে উনি ক্ষমতায় থাকতে চান। ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকার হিসেবে আসার পর নাম্বার 1 সে সাংবিধানিকভাবে বৈধ সরকার। নাম্বার 2, তাকে কিন্তু অন্তর্বর্তী সরকার হিসেবে বলা হয় নাই আপনি কি কি কাজ করবেন, কতদিন থাকবেন, মেয়াদ আপনার কি, বলা হয় নাই। আর অন্তর্বর্তীকালীন সরকার আমার সংবিধানে নাই। সংবিধানে আছে 2টো সরকার, নির্বাচিত সরকার আর তত্ত্বাবধায়ক সরকার, যেটা পরে ফেরত আসলো। অন্তর্বর্তী সরকার এখনও নাই, কাজেই তার মেয়াদও নাই। বাট উই পিপল আর লাকি এনাফ যে যখনই সে প্রথম বলছে, তখনই বলছে আমি ডিসেম্বর 25 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। তার মেয়াদ উনি ঠিক করে দিয়েছেন। আমাদের সবার উচিত ছিল এই 1.5 বছরের কোনো কথা না বলা, অন্তত তাকে যেহেতু সে তার মেয়াদটা দিছে। এবং রনি আরও একটা কথা বলছে, ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান, এটা পাগলেও বিশ্বাস করে না। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি বিশ্বাসই করেন যে জুনের মধ্যে উনি চলে যাবেন, তাহলে ডিসেম্বর নিয়ে লড়াই কেন, এপ্রিলের প্রথমার্ধের লড়াই কেন, এবার ফেব্রুয়ারিতে আসলাম কেন? কথার কথা বলছি, ওনার মেয়াদ উনি দিয়ে দিছিলেন, কোনো সন্দেহ নাই। তৃতীয় একটা বিষয় আসেন, বলছেন বেগম খালেদা যে বলছিলেন যে ইউনূস সাহেবের সাথে তোমরা দ্বন্দ্বে জড়াবা না। এটা একটা ভালো সিদ্ধান্ত উনি দিয়েছেন। এবং দ্বন্দ্বে জড়াবা মানে কি? মানেটা হচ্ছে এই যে আমরা জিয়াউর রহমান সাহেবের সাথে অনেক কাজের নাকি মিল পাই, কথিত, আমি জানি না। তো সেক্ষেত্রে তাই হয়, যেমন সার্বভৌম আমাদের দেশের যে উপদেষ্টা আছে এখন, নিরাপত্তা উপদেষ্টা,
আমি তো মনে করি বাংলাদেশে একজন নিরাপত্তা উপদেষ্টার পদটা যে দরকার সেটা তারেক জিয়া সাহেব এন্ডোর্স করছে, খলিলুর রহমান সাহেব এন্ডোর্স করে, এবং বেগম খালেদা জিয়া বললেন যে দ্বন্দ্বে জড়ানো, তার মানে যা কিছু করতেছেন ইউনূস সাহেব এখনও তো রাইট ট্র্যাকে। যদি মনে করতেন যেহেতু উনি একজন সচেতন সর্ববৃহৎ দলের এখনও নেত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তাহলে উনি আন্দোলনের ডাক দিতে পারতেন। যদি দেশের ক্ষতি ক্যাটাগরিক্যালি উনি কি করছেন এটা ধরে, আমি বহুবার বলছি যে ক্যাটাগরিক্যালি আপনারা ধরে যদি দেখেন রাজনীতিবিদরা দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, ইউনূস সাহেব ভালোবাসেন না, মাঠে নামেন, মাঠে নেমে বলেন উনি এই করতেছেন, সো গেট লস্ট, ভেরি সিম্পল। আমি তো দেশকে সবার উপরে জায়গা দিব সেই হিসাবে। তৃতীয় একটা কথা বলছেন যে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে চলে যেতে পারে যদি এই এখনকার যে পরিস্থিতিটা। দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যদি আনেন, বরং দেশের সার্বভৌমত্ব গুছানোর পালা। সার্বভৌমত্ব বলতে বাংলাদেশে কিছু নেই, আমি জাস্ট চ্যালেঞ্জ করে বলছি। একটা স্বাধীন দেশের মধ্যে যখন সো কল্ড অপারেশন ডাল ভাতের নামে 57 জন চৌকস অফিসার মারা যায়, সেই দেশটায় সার্বভৌমত্ব নাই। সার্বভৌমত্ব থাকলে একটা দেশের 57 জন অফিসার আমার স্বাধীন দেশের মধ্যে মারা যাবে, তারপরে পিন পতন শব্দ নাই, এটাকে হজম করা। গেল সেকেন্ড আসেন, এইটাকে প্রতিবাদ যখন সেনাকুঞ্জে করলো, প্রায় 250 অফিসারের চাকরি চলে গেল, সেকেন্ড সার্বভৌমত্ব নাই। থার্ড, 10 লাখ রোহিঙ্গা ঢুকলো আমার দেশে, সার্বভৌমত্ব নাই। ফোর্থ, 2013 সালে যে মে মাসের যে শাপলা চত্বরে যে হত্যা হইল, সার্বভৌমত্ব নাই। স্বাধীন দেশে আয়নাঘর করছিলেন আপনি, সার্বভৌমত্ব নাই। সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব নাই। এখন সার্বভৌমত্ব ফেরত আনার পালা প্রথম। আগে দেশের স্বাধীন বাউন্ডারি ঠিক করে দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করেন আগে, তারপরে আপনি নির্বাচন চান। এখন পর্যন্ত সার্বভৌমত্ব নাই, নির্বাচন হোক। আমি গণতান্ত্রিক ঐক্যমত্য না হলে আপনি সার্বভৌমত্ব কিভাবে থাকবে? আর সার্বভৌমত্ব নাই তো অলরেডি। এখনই ঐক্যমত্য দরকার। এখন যদি আপনি ঐক্যমত্যে না আসেন, আপনি দেশটাকে ভালোবাসেন, তাহলে আপনাকে এগুলো মূল্যায়ন করতে হবে। কেউ যদি দায়িত্ব নিয়ে বলতে পারেন যে আমরা সার্বভৌমত্ব ফেরত আনবো, বলুক। এগুলো আগে এটা সার্বভৌমত্ব গেছে কিনা সেটা বলেন, সার্বভৌমত্ব নাই। সুতরাং আমার কাছে মনে হয় দেশকে যদি ভালোবাসতে চান, আগে আমার সার্বভৌমত্ব কীভাবে ফেরত আনবেন সেই জায়গায় নির্বাচন তো অবশ্যই দিতে হবে। কারণ ইউনূস সাহেব চলে যাবেন জুন 26-এর মধ্যে, লিখে রাখতে পারেন তাতে নির্বাচন হোক কি না হোক। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পাগলেও বিশ্বাস, যেহেতু সে চলে যাবেন তার মেয়াদ ফিক্সড। কাজে আমাদের ঐক্যমত্য এসে এইগুলা ঠিক করা, এবং যার সময় এই সার্বভৌমত্বগুলো নষ্ট হয়েছে তার বিচার যদি কেউ না চায় বা করতে না দেয়, জুন পর্যন্ত থাকুক বা ফেব্রুয়ারি পর্যন্ত পিসফুলি থাকুক, এটা করা যাবে। এটাই যদি বাধা পায় তাই আমি ধরে নিব আর যাই হোক তারা দেশপ্রেমিক না। আপনার কাছে আবার রেজাল্ট রনি, যেটা আলোচনা আসছিল, আপনি এর আগে এইখানে টকশোতে অনেক সময় বলেছেন যে কি করতে হবে বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ যেটা করছে সেটা না করলেই হলো, উল্টাটা করলেই হলো। কিন্তু এখন এই যে আপনার যে ঐক্যমত্য কমিশনের যে এটা চলছে, বিশেষ করে সাংবিধানিক কাউন্সিল বা প্রধানমন্ত্রীর ক্ষমতা বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি আসলে এই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তো ইম্পর্টেন্ট, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছি, আমাদের সংবিধান কি বলে সংস্কার, যে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার দুটোই করতে হবে। কিন্তু আমরা আসলে এই আলোচনার মধ্য দিয়ে আমরা কি সেই পথের দিকে ঠিকমতো এগোচ্ছি কিনা? দেখেন, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গায়। আপনার প্রশ্নের আসার আগে একটু রেসপন্স করি। এই সরকার সাংবিধানিকভাবে বৈধ কি অবৈধ, এই প্রশ্নটা খুব একটা গুরুত্ব এখন আর রাখে না। কারণ হলো আমরা এমনিতেই একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি। গণ অভ্যুত্থান হয়ে গেলে এমনিতেই ওই নেশন সেকেন্ড রিপাবলিকে ঢুকে যায়। এখন এটা রিলেট আপনার প্রশ্নের সাথে, এই জন্য রেসপন্স করে আসতেছি। এইবার যে সেকেন্ড রিপাবলিকে আপনি ঢুকে গেছেন, তাহলে আপনার আগের সংবিধান দিয়ে তার হবে না, আগের কাঠামো দেওয়া হবে না, আগের আইন দেওয়া হবে না। আপনি অলরেডি সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছেন ভাই, গণ অভ্যুত্থান হয়েছে। কোনো সংবিধানে আছে প্রধানমন্ত্রী পালাই যাবে? পালাই যাওয়ার পরে কি হবে, এটা ফর্মুলা আছে? হ্যাঁ, তার মানে আপনি এবার আপনি সেকেন্ড রিপাবলিক প্রোটেক্ট করবেন কি? বলতেছি এই জন্যে, যদি আমি ধরে নিই যে আমার সম্ভাবনা আছে নেক্সট ইলেকশনে ক্ষমতায় আসার, তাহলে আমি চেষ্টা করব যাতে আমার ক্ষমতাটাকে কোনোভাবে কোনো ইস্যুতে খাটো না করা। এখন বিএনপির আচরণ দেখে কি সেরকম অনেকে মনে করতে পারে? বিএনপি শুধু না, 5 তারিখ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। কারণ হলো আপনার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছেন। এইবার এই সেকেন্ড রিপাবলিকটা প্র্যাকটিক্যালি বাস্তবে এক্সিকিউট করাটার চ্যালেঞ্জটা নিতে হবে। সেই চ্যালেঞ্জটা নেওয়ার ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ফ্যাসিলিটেটরের ভূমিকায় আছে। তারা
আপনাকে সহযোগিতা করছে, তারা দায়িত্বে আছে, তারা ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে জনগণ, কারণ আপনারা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছে। ফলে এখন এর মধ্যে আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করা, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের জন্য যেই ধরনের সংবিধান দরকার, আপনি যেগুলো বললেন ৭০ অনুচ্ছেদ, সাংবিধানিক কাউন্সিল এবং আপনার রাষ্ট্রপতি নির্বাচন, উচ্চকক্ষ আনুপাতিক হারে হবে না, এটা সরাসরি সিনেটের মাধ্যমে হবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিএনপির প্রস্তাবনার মধ্যে অলরেডি কতগুলো পজিটিভ দিক আছে। ধরেন ৩১ দফার মধ্যেও কিন্তু উচ্চকক্ষ, 2বারের বেশি প্রধানমন্ত্রী না, এই জিনিসগুলো আছে। কিন্তু কথা হলো এখন এই জিনিসগুলো বিএনপির পার্টিজান প্রস্তাবনা আকারে থাকলে তো হবে না, এটা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা ন্যাশনাল সংস্কার আর যে উইল তার সাথে এটাকে ফিট করতে হবে। সে ফিট করার জন্যই ডায়লগ, আলাপ। হ্যাঁ, সেই আলাপের ক্ষেত্রে আমি মনে করি বড় দল হিসেবে ডেফিনেটলি বিএনপির উচিত হবে এটা লিড দেওয়া। এখানে আস্থার সংকট বিএনপির দিক থেকে যেরকম কিছুদিন আগে সরকারের প্রতি প্রকাশ পাইছিল, এখানে কিন্তু মনে রাখতে হবে বড় আস্থার ঘাটতি জনগণের দিক থেকে তৈরি হবে যদি আপনি এই যে সেকেন্ড রিপাবলিককে প্রোটেক্ট করার দায়িত্বটা নিতে না পারেন, আপনি যত বড় দলই হন, যত ছোট দলই হন। ফলে এইটা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তাকে নিতে পারতে হবে। এই চ্যালেঞ্জের আলোকেই আগামী দিনের যে মাঠ বলতেছেন, জনগণ ভোট দিবে কি না বা কীভাবে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, সেইটা নির্ধারিত হবে আপনি সেকেন্ড রিপাবলিক প্রোটেক্ট করা বা বাস্তবায়ন করার ক্ষেত্রে কত অ্যাডভান্স, কত অ্যাগ্রেসিভ, কত প্রোগ্রেসিভ ভূমিকা রাখছেন। সেই ট্রাস্টের ঘাটতি আছে, এটা স্বীকার করতে হবে জনগণের তরফ থেকে। সেই ঘাটতিটা পূরণ করার ক্ষেত্রে আমি মনে করি শুধু এই ঐক্যমত কমিশনের আমলাতান্ত্রিক পরিসরের বাইরেও পলিটিক্যাল পার্টিগুলোর সাথে নিয়ে সরকারের যে ঐক্যবদ্ধ, যে যেখানে আরেকটা আলাপ আসলো যে হ্যাঁ ডেফিনেটলি আমাদের এখানে যদি সার্বভৌমত্ব থাকতো তাহলে তো আমাদের এই অবস্থার মধ্যে পড়তে হইতো না 15 বছর। সার্বভৌমত্ব নষ্ট হয়েছে, সার্বভৌমত্ব, কিন্তু সার্বভৌমত্বের মালিকানা কোনো সরকারের না, কোনো রাজনৈতিক দলের না, কোনো অথরিটির না। সার্বভৌমত্বের মালিকানা জনগণের, জনসার্বভৌমত্ব বলা হয় যেটা, গণ সার্বভৌমত্ব যেটা, পপুলার সভারেন্টি। এই জনসার্বভৌমত্ব কায়েম করার জন্য আপনার নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে। সেক্ষেত্রে যেই দলই ক্ষমতায় আসুক, রাষ্ট্রটা তার বাপদাদার প্রপার্টি, ওই মডেল থেকে বের হইতে হবে। আমার দল পৃথিবীর ইতিহাসের কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় না আসতে পারে, কোনো সমস্যা নাই, নাগরিক আকারে আমার অধিকার 100% প্রোটেক্ট থাকবে। এই যে নতুন রাজনৈতিক একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা আমরা বলতেছি, সেইটা লিড দিতে পারতে হবে। এটা শুধু বিএনপির কি, আপনি যে জায়গা থেকে প্রশ্ন করতে, বিএনপির কি লাভ হবে না হবে, বিএনপি ক্ষমতায় আসার পরে কতদিন ক্ষমতা প্রোটেক্ট করতে পারবে কি না করবে, এগুলো ইররিলেভেন্ট অভ্যুত্থানের পরে। রিলেভেন্ট হলো নাগরিক তার অধিকার এনশিওর করতে পারবে কি না। এই যে বললেন, মানে 2 বাক্যে যদি শেষ করে আপনার কাছে আসবো, যেটা আপনি বললেন এটাই তো জনগণের কথা, যে বিএনপি যদি ওই চেতনা বা ওই ধারণাটা দিতে পারছে কিনা মানুষকে, নাকি তার দলীয় এজেন্ডাটাই বারবার সামনে নিয়ে, সেটা যদি জিততে না পারে, বিএনপির ব্যাপারে জনগণ সিদ্ধান্ত দিবে, লেট পিপল ডিসাইড, জনগণ সিদ্ধান্ত দেবে। কিন্তু এইটা রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। আমি শুধু জনগণের দিক থেকে এটা আমি বলতে পারি, বিএনপি কী করবে না করবে এটা শাসন দেওয়ার যোগ্যতা আমার নাই, পুরোপুরি এখতিয়ারও আমার নাই, হ্যাঁ, পুরো আমার এটা অধিকারও না দেওয়া। সেটা বিএনপি বা রাজনীতি করে তারা ভালো বুঝবে। কিন্তু আমি সাধারণ জনগণের, সাধারণ নাগরিকের পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে দেখেন, আমাদের এখানে একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে। এখানে ডেমোক্রেটিক প্রসেসটা বিকশিত হয়নি। এখানে একটা ট্রাইবাল পলিটিক্স ছিল, মুজিববাদী এবং টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিল বাংলাদেশ। সেখান থেকে আপনাকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যাইতে হবে। সেই ডেমোক্রেটিক প্রসেসটা আপনি করবেন কীভাবে করবেন, এই জন্য আমরা বলতেছি রাষ্ট্র হবে ভ্যালু বেজ, মতাদর্শ থাকবে সমাজে। ভ্যালু মানে কি, সেই ভ্যালুটা হলো একটা ভ্যালু প্লুরালিটি। আপনার ভ্যালু আমার ভ্যালুর মধ্যে তফাৎ থাকবে, কিন্তু তফাৎ নিয়ে আমরা একসাথে থাকবো। কিন্তু আপনিও কি মনে করেন না যে ঘুষ নেওয়া অন্যায়? আপনি কি মনে করেন না যে ধরেন এই রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা অপরাধ? যদি মনে করে থাকেন, আপনার সাথে আমার মতাদর্শের, চিন্তার, হ্যাঁ, নৈতিকতার পার্থক্য থাকা সত্ত্বেও যে এই যে ইউনিভার্সাল ভ্যালুসটা, যেগুলোতে আমরা সবাই একমত, এর ভিত্তিতে একটা রাষ্ট্র, এইটাই তো ভেরি সিম্পল। সেখানে নাগরিকদের অধিকার প্রোটেক্ট হবে। এই জন্য 5 তারিখের পরে রাজনীতিটা কি হবে, এটা রাস্তাঘাটে ওয়ালে লেখা আছে। রাজনীতিটা হবে হলো আপনার, যেটা আমি সহজ উদাহরণ দিয়ে বুঝাই, পুষ্কুনির পানিতে যেরকম মাছ পানির নিচে থাকে, রাজনীতিবিদরা, রাজনৈতিক দল এরকম নিচে থাকবে, ডোমিনেন্ট থাকবে নাগরিকের অধিকার আগে পাবে। আপনার দল বড়, আপনি ক্ষমতায় যাবেন, আপনার পপুলারিটি বেশি, রাষ্ট্র আপনার, এই কনসেপ্ট বাদ, এটা দিয়ে চলবে না। অনেক ধন্যবাদ আবহাওয়ার রাজ্জাকি। আমরা যদি দেখি যে লন্ডন বৈঠকের পরবর্তী রাজনৈতিক প্রসঙ্গটা আমি এই জন্য এনেছি, বোঝার জন্য যে আমাদের আলটিমেটলি তো একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচিত সরকার আসতে হবে, এবং তার জন্য যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা,
যে প্রত্যাশিত সংস্কার এবং ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার এবং যে স্টেটমেন্ট যেটা দিয়েছে সেখানে সেটা কিন্তু বলা আছে ফেব্রুয়ারিতে তখনই নির্বাচন হবে যখন প্রত্যাশিত অগ্রগতি হবে। আপনার কি মনে হয় আমরা কি এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা নিয়ে এই প্রত্যাশা পূরণ করতে পারবো বা অগ্রগতি হবে? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক। আমি তো গোটা দেশের মতামত দিতে পারবো না, ওপিনিয়ন। আমি আমার ওপিনিয়ন দিতে পারি যে কি হতে পারে। প্রথমত ফেব্রুয়ারি ওখানে যে ঘোষণাটা করা হলো তার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত করা হয়েছে, অর্থাৎ সংস্কার, বিচার, এই বিষয়গুলো এবং জুলাই সনদ, এগুলার মানে লক্ষণীয় বা দৃশ্যমান অগ্রগতি, এটা কিন্তু কেউ অপোজ করে নাই। ওখানে যখন হয়েছে অপোজ করে নাই, এখনও করে নাই। সুতরাং এই টার্মগুলো জড়িত আছে, এক নম্বর। তো দৃশ্যমান অগ্রগতি আমি যদি না দেখি তাহলে আমি একভাবে নিব। ইতিমধ্যে বড় দল, মানে সবচেয়ে বড় দলের পর দ্বিতীয় বড় দল, যে তারা কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ডের কথাও আনছে নির্বাচনের সময়। সুতরাং ইট ইজ ম্যান্ডেটরি, যদি আপনি ভালো নির্বাচন দিতে চান তাহলে আপনার লেভেল প্লেইং ফিল্ড লাগবে। এবং সেই লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু করে শুধুই প্রশাসন, অর্থাৎ মাঠে তারা থাকে। এবং এই প্রশাসন আপনার কোনো কোঅপারেট করবে না লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এই প্রশাসন দিয়ে আমি বলতেছি, কারণ যেই প্রশাসন 16 বছর আপনি সাজাইছেন সেটা দোতলারটা 5 তলায়, 5 তলারটা 7 তলায়, 7 তলারটা 12 তলায় নেন, কোনো পরিবর্তন হবে না। এই প্রশাসন 100 ভাগ মাঠে নেমে কাজ করবে, 100 ভাগ, এবং মাঠে নেমে কাজ করবে এবং তারা জনগণের পক্ষের প্রশাসন হয়ে কাজ করবে। কিন্তু তার সামনে একটা নজির তৈরি করতে হবে। সেই নজিরটা কি? সেই নজিরটা হলো এই, দীর্ঘ 16 বছর বাংলাদেশের লোক সরকার বলতে যেটা বুঝাইতে, তারা ছিল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর সরকার। অর্থাৎ তার মানে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল এরকম, তোরা আমার, আমি তোদের। আর আমার বাকি যে লোকগুলো ছিল প্রজা। অর্থাৎ আপনি ইসরায়েল আর প্যালেস্টাইন যদি তুলনা করেন তাহলে গণভবন ছিল ইসরায়েল, আর ওই ইসরায়েলের শক্তিটা ছিল প্রশাসনের লোকগুলো, আর বাংলাদেশের জনগণগুলো ছিল সব ফিলিস্তিন। এই গত 16 বৎসর তাহলে সেই প্রশাসন অলওয়েজ ইসরায়েলের মতো একটা লোক থাকবে, যার ভূমিকা থাকবে ইসরায়েলের মতো এবং তাকে সাপোর্ট করবে। সুতরাং ওই যে ইসরায়েলি কথা বলতেছি আমি, গণভবনে যারা বসে চালাইতেন তাদের বিচারটা খুব জরুরি। ফর গড সে, বিলিভ ইট অর নট, আমি আমার বিশ্বাস থেকে বলছি, এই একটা বিচার করুক, পুরা প্রশাসনের টনক নড়ে যাবে। বাপরে বাপ, পার পাওয়া যাবে না। শুধু ওই বিচারটা জরুরি। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড যদি কোনো রাজনৈতিক দল চায় তাহলে এই বিচার করতে দিতে হবে, এবং এটা যদি কেউ খণ্ডায় আমি আরও যুক্তি দিব। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হইলে, নির্বাচন সুষ্ঠু করতে হইলে, একদম দৃশ্যমান এবং সর্বশ্রেষ্ঠ নির্বাচন পাইতে হইলে কোনো শর্ত নাই, শর্ত হইল প্রশাসনের নিরপেক্ষতা, আর সেটার জন্য দরকার বিচারটা। সেই বিচার আশা করি ফেব্রুয়ারির আগে, অক্টোবর নভেম্বর মধ্যে হয়ে যেতে পারে, যদি রাজনৈতিক দলগুলো অন্তত সাইলেন্ট থাকে যে হ্যাঁ ঠিক আছে এই নির্বাচনটা হোক। যেহেতু একটা ডেট আসছে এবং তার সাথে এই 2টা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, 3টা শর্ত, জুলাই সনদ বলেন, সংস্কার বলেন এবং বিচার বলেন, অবশ্যই সেগুলা অগ্রসর করার সুযোগটা দিতে হবে। তাহলে ইফস অ্যান্ড বাটে পড়ে আমি জানি না কি হবে, ইফস অ্যান্ড বাটে পড়ে আরও আমরা বিপর্যয়ের মধ্যে চলে যেতে পারি। যে রেজাল্ট কেমন, আপনি কি মনে করেন? আবু হানিফ রাজ্জাকী যেটা বললেন যে বিচার হওয়া তো অবশ্যই দরকার, কিন্তু যে সময় আমাদের সাথে আছে যে দৃশ্যমান অগ্রগতি বা বিচারটা সময় মতো করা সম্ভব হবে কিনা এবং প্রশাসনকে সেই বার্তা দেয়া। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলো বিচার, আওয়ামী লীগের বিচার। এবং আমি যেটা বলি যে আওয়ামী লীগ যা যা করছে তার উল্টাটা করলেই যেহেতু দেশ দাঁড়ায় যাবে, ফলে আওয়ামী লীগকে আপনার প্রপারলি ডিল করতে পারতে হবে। আওয়ামী লীগকে ডিল করার ক্ষেত্রে আমাদের এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত যে সাফল্য আমরা দেখতে চাইছিলাম সেটা দেখা যাচ্ছে না, সেইটা একটা হতাশার জায়গা আছে। তো আরেকটা জায়গা দিকে দাঁড়ান আমাদের এখানে আলোচনাটা করা দরকার, সেটা হলো যে হ্যাঁ বিচার, নির্বাচন, এগুলো নিয়ে বহুবার আলাপ হয়েছে। এগুলোকে এই যে বাইনারি আকারে আমরা দেখি, একটা অপোজিট আর একটা অপোজিটে দাঁড় করায় ফেলে আপনার এখানে তখন না বিচার, না সংস্কার, হ্যাঁ না নির্বাচন, মাঝখান থেকে নন পলিটিক্যাল ক্ষমতা এবং এই যে হামিদ কারজাই মডেল যেটার আশঙ্কা করা হয়, সেইটার সম্ভাবনা প্রকট হয়। তখনই হলো আপনার এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যে আস্থা সেটা কমতে থাকে, এবং সেটার সুযোগ নিয়েই আপনার সবচেয়ে সুবিধাটা কারা পায়? সবচেয়ে সুবিধাটা সরকারকে যদি আপনি সবচেয়ে সুবিধা পায় প্রতিটা আওয়ামী লীগরাই। সরকারকে যদি কাজ করতে না দেন
সরকারকে সবাইকে সহযোগিতা করলে না আপনার ডেলিভারি দিতে পারবে। আপনি যদি আজকে এখানে আন্দোলন, সেখানে আন্দোলন, এখানে ওখানে যদি প্রশাসন বা বিভিন্ন জায়গায় অসহযোগিতা করতে থাকেন, তাহলে সরকার ডেলিভারিটা দেবে কিভাবে? সেই অসহযোগিতা করার জন্য সরকারকে তো অ্যাক্টিভ হইতে হবে। সরকারের দিক থেকে সরকারের ভূমিকা তো পালন করতে পারার জন্য সরকার তো প্রোঅ্যাক্টিভ মেজার নিতে হবে। সরকার যদি রাজনৈতিক দলগুলোর দিকেই তাকায় থাকে, আবার রাজনৈতিক দলগুলো যদি সরকারের দিকে তাকায় থাকে, তখন তো এই যে একটা দড়ি টানাটানি হয়। আপনার এখানে তো একটা সমন্বয় দরকার। এখন দেখেন, অভ্যুত্থানের পরে একটু ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, এটা পৃথিবীর সব দেশেই হয়। এইটা নিয়ে খুব বেশি উতল হওয়ার কিছু নেই। আমাদের যেটা দরকার সেটা হলো আমরা রিয়েলি কোনটাকে সমস্যা মনে করি। সোজাসুজি প্রশ্ন যেটা আপনাকে করছিলাম, যে ফেব্রুয়ারি যদি আমরা ডেডলাইন ধরি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, তাহলে এই সময় দৃশ্যমান অগ্রগতি হওয়া, এর মধ্যে একটা বিচার, একটা বড়। আমি আপনাকে বলি, দেখেন, যে জিনিসগুলোর জন্য রাজনৈতিক মতামতের দরকার নাই, সেই জিনিসগুলো কিন্তু এই সরকার এই 10 মাসের আরও আগেই করে ফেলা দরকার ছিল। যেমন প্রথম, পুলিশের সংস্কারটা সবার আগে দরকার ছিল। তা পুলিশের সঙ্গে এখনও পর্যন্ত পুলিশ প্রপারলি অ্যাক্টিভ না। হ্যাঁ, আপনার এই জনপ্রশাসন, এই যে আমলাতন্ত্রের এই যে আপনার এই যে বাংলাদেশ রাষ্ট্রকে ভাগ্য উন্নয়নের একটা সোনার খনি মনে করা, সোনার হরিণ মনে করা, এই অবস্থায় রেখে কি আপনি কোনোদিনও জনগণের বাংলাদেশ করতে পারবেন? এই আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনি কিভাবে চেঞ্জ করবেন? সেজন্য বিচার দরকার। হ্যাঁ, শুধু বিচার না, শুধু আপনার এই যে মানসিক কাঠামো, যেটা যে সরকারি চাকরি আপনি একটা পাবেন, এটা চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আজীবন চলে যাবে। হ্যাঁ, মরার আগের দিন পর্যন্ত, মরার পরেও সুবিধা পাবেন। এটা তো দরকার নেই ভাই। যে দেশে একটা দেশ উন্নতি করতেছে বুঝবেন কখন? যখন সরকারি চাকরির প্রতি অনীহা তৈরি হবে তরুণ প্রজন্মের। কারণ সরকারি চাকরি করবে তারা যারা ডাইল ভাত খাবে, গরিবানা জীবনযাপন করবে, জনগণকে সার্ভিস দেবে, এরকম মানসিকতার তারা সরকারি চাকরির দিকে যাবে। আর তুমি বড়লোক হইতে চাও, ওকে, প্রাইভেট সেক্টরে যাও, 1000 কোটিপতি হওয়া, অসুবিধা নেই। কিন্তু এই কাঠামোটা তো চেঞ্জ হয়ে গেছে। এখন রাষ্ট্র একটা লুটপাটের সিন্ডিকেট, কোনো না কোনোভাবে এর সাথে আমি সম্পৃক্ত হইতে পারলে আমার ভাগ্য ঘুরে যাবে। ফলে এই সাথে সম্পৃক্ত হওয়ার জন্য একটা উগ্র উন্মাদের মতো প্রতিযোগিতা শুরু হয়। হ্যাঁ, সেটা কালচারাল সেক্টর, মিডিয়া, বুদ্ধিজীবিতা, প্রশাসন, সব। এই মডেলটা পরিবর্তন না করলে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক তৈরি হবে না। ক্ষমতার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে আমলাতন্ত্রের, ক্ষমতার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে পলিটিক্যাল পার্টির, ক্যাডারদের, মাফিয়াদের, করাপ্ট ইস্টাবলিশমেন্টের। ক্ষমতার সাথে জনগণের, পাবলিকের সম্পর্ক কোথায়? আমরা তো ক্ষমতাকে জনগণের কাছে আনতে চাই, কিন্তু ক্ষমতা এতই বেয়াদব, পিচ্ছিল, এটা বারবার আপনার ইস্টাবলিশমেন্টের কাছে চলে যায়। করাপ্ট ইস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট, নন পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট, এই করাপ্ট ইস্টাবলিশমেন্টের কাছ থেকে ক্ষমতাকে জনগণের দিকে নিয়ে আসতে হবে। জনগণের দিকে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কাজটা, সেটা আওয়ামী মডেল আমাদের শিক্ষা দিছে, যে একটা অলিগার্ক কীভাবে ফাংশন করে, এবং তার বিরুদ্ধে আপনি বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে, মেয়েদের জীবনের বিনিময়ে আপনি একটা আপাত গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ফেরার একটা সুযোগ পেয়েছেন। সেটাকে আপনি কাজে লাগাবেন না? এটা ঐতিহাসিক সুযোগ। ফলে আমি মনে করি এখানে এই সুযোগটা কাজে লাগানোর জন্য আওয়ামী লীগের বিচারটা শুধু প্রতীকী অর্থে না, এটা ডোর টু ডোর করা উচিত প্রত্যেকটা সেক্টরে। এটা ফৌজদারি অপরাধ তো বটেই, যারা লুটপাট এবং পুরা দেশকে, দেখেন আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কী করছে জানেন? যারা গুম খুন করছে, এটা তো অপূরণীয় ক্ষতি, যারা তাদের আপনজন হারাইছে। সবচেয়ে বড় ক্ষতিটা করছে সমাজের মোরাল ফ্যাব্রিক্সটা ভেঙে দিয়ে গেছে। লোভকে উস্কে দিয়ে ছলে বলে কৌশলে উন্নতি করাটাই সফলতা, এই যে মডেলটা চালু হয়ে গেছে, এই অবস্থা রাখলে তো আপনি জাতি গঠন করতে পারবেন না। আপনি দেশ গঠন করতে থেকে কোনো হাওয়ার থেকে, ভালো লোক না থাকলে, সলিড লোক না থাকলে, অনেস্ট লোক না থাকলে। পলিটিক্যাল পার্থক্য থাকতে পারে আপনার সাথে আমার মতামতের, বাট একটা ইন্টিগ্রিটি থাকবে না, একটা অনেস্টি থাকবে না। আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন সবাই বিএনপি জামাত, এই কী দিস? এটা তো হইতে পারে না। ফলে এই যে পজিশনিং, এই যে ক্ল্যারিটি, এই যে ট্রান্সপারেন্সি, এটা যদি বৃহত্তর নাগরিক সমাজের মধ্যে না আসে, সেই দেশ তো দাঁড়ায় না। এই আত্মপ্রতারক জনগোষ্ঠী দিয়া একটা উন্নত জাতি আপনি কেমনে করবেন? এই জন্য আমাদের পুরো সংস্কার প্রক্রিয়াটা বেসিক্যালি এই অভ্যুত্থানটাকে ভালোভাবে বুঝতে পারা। এটা একটা মোরাল অভ্যুত্থান, মোরাল আপরাইজিং, নৈতিক অভ্যুত্থান। ফলে নীতিগতভাবে, নৈতিকভাবে যদি আপনি একটা জাতিকে উন্নত করতে না পারেন, তাহলে উন্নত দেশ হবে না। ভেরি সিম্পল। সেই জন্য আপনাকে ডিআওয়ামীকরণের যে প্রকল্পটার কথা আমি বলি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা ডোর টু ডোর, ঘরে ঘরে পৌঁছাইতে হবে। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, ঘনিষ্ঠ শত্রু। আওয়ামী লীগ তো গলা গাছ ফাইটা বাইর হয়নি, এগুলো আপনার আমার এই আত্মীয় স্বজন। তারপরে এটা কী করবে? এটা কখনো ক্লিনজিং করে সলভ করা যায় না। ক্লিনজিংয়ের রাজনীতি বাংলাদেশে চলবে না, এটা ব্যাকফায়ার করে, এটা দেখা গেছে। ফলে এটাকে আপনি অ্যাকাউন্টেবল করতে হবে। যারা ফৌজদারি অপরাধী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, এবং যারা এই করাপ্ট সিন্ডিকেটকে রাজনীতি মনে করে
তাকে বুঝাইতে হবে বাবা রাজনীতি এবং আওয়ামী লীগ এক জিনিস না, তুমি রাজনীতি করো কিন্তু আওয়ামী লীগ না সেটা। কিন্তু সেই দায়িত্বটা কে নিবে? আপনার কাছে যদি সুযোগ থাকে আপনার কাছে আবার আসবো। আবু হরার রাজ্জাকী, মানে একটা জিনিস আলোচনা করতে একটু আনতে চাই, সংক্ষেপে একটু বলবেন। সেটা হচ্ছে আপনি ঢাকা দক্ষিণ সিটি নিয়ে যে কাহিনীগুলো হচ্ছে আপনারা দেখেছেন, তো এইটার সমাধান কিভাবে হবে? প্রথমত যারা করছে তাদের যে দলের মাথা যারা, তাদের ভাবা উচিত এটা কি বার্তা দিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি ধরে নিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে ঠিক এই মুহূর্তে এই ঘটনাটা দক্ষিণ সিটি কর্পোরেশন যেটা হচ্ছে সেটা কি বার্তা দিছে এটা তাদেরকে অ্যানালাইসিস করা দরকার। যদি বার্তা তারা মনে করে খুব পজিটিভ, লেট ইট বি কন্টিনিউড। আর যদি মনে করে এটা নেগেটিভ বার্তা দেয় তাদের ইমিডিয়েটলি স্টপ করা উচিত। এক, আর আমি একজন আইনজীবী হিসাবে বলবো যে আপনি তো লিগ্যাল ফাইট করে আপনি একটা কোর্টের রায় নিয়ে আসছেন, তার ভিত্তিতে আপনি চাচ্ছেন, যদিও তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ফাইন, তাহলে আপনি তো কোর্টের আদেশ না মানলে কোর্ট কন্টেম্প প্রসিডিউরে যেতে পারেন, আপনি লিগ্যালি ফাইট করতে থাকেন না। আমরা দেখতে চাই লিগ্যালি এটা কোথায় যায়। সুতরাং আমার কাছে মনে হয় এটা ছিল ভালো কাজ, ওই লিগ্যাল ফাইট করতে যাওয়া। আপনাদের আদেশ মানতেছে না বা আমাদের করণীয় কি, কোর্ট ফাইন্ডিং দেন, এই পরিস্থিতি বলতেছে, নির্বাচন কমিশন বলে এই, কোর্ট বলেছে এই, অ্যাপিলেট ডিভিশন বলছে এই, সব মিলিয়ে আবার আদালতে যেতে পারে। এটা হলো ভালো পন্থা যদি আপনি আইনের প্রতি আপনি শ্রদ্ধা দেখে আগাইতে চান। আর রাজনৈতিক দলের মাথা যারা, তারা সিদ্ধান্ত নিবে এটা কি বার্তা দিচ্ছে। যদি নেগেটিভ বার্তা দেয়, 10 মাস যদি নেগেটিভ বার্তা যায় কি হতে পারে ভাবতে হবে। যদি পজিটিভ হয় এই কাজটা, তাহলে 10 মাস যদি পজিটিভ বার্তা হয় কি তাকে ভাবতে হবে। একদম সবশেষে যে কথাটা আমি বলে দিচ্ছি, লন্ডন যাওয়ার পর যেটা হয়েছে, 3টে স্টেক হোল্ডার বাংলাদেশে মারাত্মক। একটা হলো সরকার, একটা বড় স্টেক হোল্ডার, আরেকটা হলো সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেকেন্ড স্টেক হোল্ডার, আরেকটা হলো রেজিমেন্টেড ফোর্স আর্মি, এরকম ক্রাইসিসে একটা স্টেক হোল্ডার। এই সরকারের সাথে এই 2টা স্টেক হোল্ডারের একটা দূরত্ব ছিল। লন্ডনে যাওয়ার পর সেই দূরত্বটা বিএনপির সাথে কমে আসছে বলে মনে হয়। তো 2টে স্টেক হোল্ডারের যদি দূরত্ব কমে আর তৃতীয়টা যদি আরেকটু কমে যায়, তাইলে আমার কাছে মনে হয় আমাদের পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে আসতে পারে এবং আমরা একটা ভালো নির্বাচন ফেব্রুয়ারিতে পাইতেও পারি। যে আমি শেষ করবো আপনার বক্তব্য দিয়ে, ঢাকা দক্ষিণ সিটির যে কাহিনী, এটা তো মানে এটা পলিটিক্স এবং এটা 5 তারিখের অভ্যুত্থানের পরিপন্থী। অভ্যুত্থানের পরের রাজনীতিটা হওয়ার কথা ছিল ডায়লগ। আপনি ইশরাকের সাথে কথা বলতে পারতেন, আমি ইশরাকের সাথে কথা বলছি, ইশরাক বলছে মেয়র ফেয়র কিছু না, মেয়র হওয়ার তার কোনো রকম কোনো ইচ্ছা নেই এই কাঠামোর মধ্যে, তাকে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে। ফেলার মধ্যে দিয়ে দেখেন আইনের শাসনের কথা আমরা বললাম না, আইন কে মানবে আগে? আইন মানতে হবে আগে অথরিটিকে। জনগণ আইন মানবে না, জনগণ বহু আইন মানছে। অথরিটি যখন আইন না মানে তখন কেওয়াজ শুরু হয়। এখানে লিগেলি আপনি আইন কি সরকারের তরফ থেকে ভঙ্গ হচ্ছে না? শপথ গ্রহণ করানোর জন্য আদালতের অর্ডার তো সরকারের উপর আছে। এবার আপনি কাল ক্ষেপণ করে মেয়াদ শেষ করে দেবেন, এখন তো মেয়াদ নেই, হবে না, তো চালাই করার দরকার কি? আপনারা বসেন, কথা বলেন, এটা তো কোনো ইস্যুই না। ফলে এখানে পলিটিক্যাল পাওয়ার দেখানো হচ্ছে। আপনি মনে করছেন বিএনপি ক্ষমতার বাইরে আছে, আচ্ছা ওরা ক্ষমতা দেখায়। আর বিএনপি মনে করতেছে আমার এত বড় সংগঠন শক্তি, আমার ক্ষমতা দেখায়, আমিও জনগণের সমর্থন আছে, সমর্থন দেখাই। এটা তো হইতে পারে না। এটা তো 5 তারিখের রাজনীতি এরকম হওয়ার কথা ছিল না। আপনার কথা বলেন, এটা ভেরি সিম্পল সমস্যা। আপনি অনেক বড় বড় সমস্যা কথা বলে সমাধান করছেন, আর আপনি এখানে একটা জনদুর্ভোগের জায়গা জিয়ায় রাখছেন, হ্যাঁ, প্রত্যেক মাসের পর মাস ধরে। আমি মনে করি দ্রুত এটা কথা বলা উচিত, কথা বলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। যে আমরা সেই প্রত্যাশা করি। আজ এ পর্যন্ত আবু হেনা রাজ্জাকী, অনেক ধন্যবাদ। রেজাউল করিম রনি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।